আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। নতুন দিল্লির লালকেল্লার সামনে গত সন্ধ্যায় গাড়ি বোমা বিস্ফোরণের পর পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কর্তব্য ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের রাজধানী থিম্পুতে বলেছেন, দিল্লির ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না। ভারত সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ে 20টি জেলার 122টি আসনে বেলা 11টা পর্যন্ত 31.38% ভোট পড়েছে। ইরাকে নতুন আইনসভা নির্বাচনের জন্য আজ ভোট গ্রহণ চলছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লির লালকেল্লার সামনে গত সন্ধ্যায় গাড়ি বোমা বিস্ফোরণের পর পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কর্তব্য ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা, দিল্লির পুলিশ কমিশনার এবং এনআইএ এর মহানির্দেশক উপস্থিত ছিলেন। জম্মু কাশ্মীরের পুলিশের মহানির্দেশক ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। গত সন্ধ্যায় বিস্ফোরণের পর সমস্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে তদন্তের কাজ শুরু হয়েছে। আগেই জানানো হয়েছে, গত সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে এক গাড়িতে বিস্ফোরণের ঘটনায় 8 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ইতোমধ্যেই দিল্লি পুলিশ, এনআইএ, এনএসজি এবং ফরেন্সিক দল এই ঘটনার তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলজা জানিয়েছেন, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে রাস্তার ওপর ট্রাফিক সিগন্যালে আটকে থাকা একটি গাড়ি চলতে শুরু করলে এই বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে। দিল্লি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা ইউএপিএ এবং বিস্ফোরক আইন অনুসারে একটি মামলা দায়ের করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির বিষয়ে অবহিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন শেষে আহতদের দেখতে হাসপাতালে যান। পরিস্থিতি বিষয়ে খোঁজ খবর নিতে নাগরিকদের জন্য দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লির ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় চক্রান্তকারীদের কাউকে রেহাই দেওয়া হবে না। আজ ভুটানের রাজধানী থিম্পুতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তিনি সারা রাত ধরে এই ঘটনার তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তিনি বলেন, তদন্তকারী সংস্থাগুলি এই চক্রান্তের সমস্ত তথ্য খুঁজে বের করবে। তিনি বলেন, আজ তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ভুটানে এসেছেন এবং দিল্লির ঘটনা সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। শ্রী মোদী বলেন, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বেদনা অনুভব করেন এবং সমগ্র জাতি তাদের পাশে আছে। दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था। विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের রাজা জিগমে সিংমে ওয়াংচু 70তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে সে দেশে পৌঁছলে পারো বিমানবন্দরে তাকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে অভ্যর্থনা জানান। আজ রাজার জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তার সফরকালে শ্রী মোদী পুনাত সাংচুতে দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্পেরও উদ্বোধন করবেন। রাজার জন্মদিন উপলক্ষে আগামীকাল থেকে 3 দিন ভুটানে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ ছাংলি মিথাংয়ে বিশ্ব শান্তির জন্য একটি প্রার্থনা উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবেও প্রধানমন্ত্রী মোদী যোগ দেবেন। তিনি তাচি চোডজাং এ ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষে শ্রদ্ধা নিবেদন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণের জন্য দায়ীদের খুঁজে বের করে বিচার করা হবে। কোনো পরিস্থিতিতেই তাদের ছাড়া হবে না বলে আজ নতুন দিল্লিতে দিল্লি ডিফেন্স ডায়ালগে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। শ্রী সিং বলেন, দেশের প্রধান তদন্তকারী সংস্থাগুলি এই ঘটনা দ্রুত তদন্ত শুরু করেছে। ফলাফল খুব শীঘ্রই প্রকাশ্যে জানানো হবে। তিনি এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।
I extend my heartfelt condolences to all those who lost their lives in the tragic incident that occurred in Delhi yesterday. From this platform, I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. I want to formally assure the nation that those responsible for this tragedy will be brought to the justice and will not be spared under any circumstances. ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে সন্ত্রাসবাদীদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র কেনার জন্য অর্থ প্রদানকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পি হরিশ অস্ত্রশস্ত্র বিষয়ে রাষ্ট্রসংঘের বিতর্ক সভায় এই আহ্বান জানিয়ে বলেন, ভারত দশকের পর দশক ধরে সীমান্ত পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। India has fought the scourge of terrorism for several decades and is therefore aware of the dangers posed by the diversion and illicit transfer of small arms and ammunition to armed non-state actors and terrorist groups. India has suffered due to cross-border terrorism carried out using illicit weapons trafficked across our borders, including now through the use of drones. The increase in the volume and sophistication of such arsenals reminds us that these groups cannot sustain themselves without being enabled, financed or supported. ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে আগামীকাল 12 নভেম্বর প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা। এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এগিয়ে চলা বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ে 20টি জেলার 122টি আসনে বেলা 11টা পর্যন্ত 31.38% ভোট পড়েছে। সবথেকে বেশি প্রায় 35% ভোট পড়েছে কিষানগঞ্জে। সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। তবে নিরাপত্তার কারণে 1202টি কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। এই দফায় 3,70,00,000-এরও বেশি ভোটদাতা, 136 জন মহিলা সহ 1,302 জন প্রার্থী রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। উল্লেখ্য, বিহারে প্রথম পর্বের নির্বাচন চলতি মাসের 6 তারিখে অনুষ্ঠিত হয়। এই পর্বে 65% ভোট গ্রহণ রেকর্ড করা হয়েছে। 7টি রাজ্যের 8টি বিধানসভা আসনের উপনির্বাচনও আজ ভোট নেওয়া হচ্ছে। এই আসনগুলি হল জম্মু ও কাশ্মীরের বাদগাম এবং নাগরোটা, রাজস্থানের আন্টা, ঝাড়খণ্ডের ঘাটশিলা, তেলেঙ্গানার জুবিলি হিলস, পাঞ্জাবের তারন, মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নোয়াপাড়া। বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গেই ভোট গণনা করা হবে 14 নভেম্বর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি দিল্লি বিস্ফোরণে মৃত ব্যক্তিদের প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলা প্রশাসন এবং পুলিশ কাটরায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এই কাটরা থেকেই শ্রী শ্রী মাতা বৈষ্ণোদেবীর গুহা মন্দিরে তীর্থযাত্রা শুরু হয়। এই কারণেই কাটরায় সারা দেশ থেকে বহু তীর্থযাত্রী যাতায়াত করেন। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দিল্লিতে বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে কলকাতা ও ইডেন গার্ডেনে ভারত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেছেন, সারা শহর জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইডেন গার্ডেনে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আগামী শুক্রবার সেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট অনুষ্ঠিত হবে। ইরাকে নতুন আইনসভা নির্বাচনের জন্য আজ ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনের মাধ্যমে 329 সদস্যের আইনসভা নির্বাচিত হবে। এর মধ্যে 83টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। এই নির্বাচনে ইরাকের বিভিন্ন রাজনৈতিক দলের 7,744 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বলিউডের ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাঁর প্রয়াণের খবর প্রচারিত হলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বর্ষিয়ান এই অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ভুল খবর প্রচারের জন্য আকাশবাণীও দুঃখিত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। নতুন দিল্লির লালকেল্লার সামনে গত সন্ধ্যায় গাড়ি বোমা বিস্ফোরণের পর পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কর্তব্য ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের রাজধানী থিম্পুতে বলেছেন, দিল্লির ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে রেহাই দেয়া হবে না। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ে 20টি জেলার 122টি আসনে বেলা 11টা পর্যন্ত 31.38% ভোট পড়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই রেহাই পাবে না। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচারের কাঠগড়ায় আনা হবে। ভুটানের রাজধানী থিম্পুতে আজ এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, গত সন্ধ্যার এই ঘটনায় গোটা দেশ ব্যথিত। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था। विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। এদিকে দিল্লির ঘটনার প্রেক্ষিতে এরাজ্যের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। কলকাতায় জারি হয়েছে হাই অ্যালার্ট। সিআইএসএফ বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা বাড়িয়েছে। বন্দর এলাকায় চলছে কড়া তল্লাশি। কলকাতা, হাওড়া, শিয়ালদা, খড়গপুর, বর্ধমান, ব্যান্ডেল, নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জাংশন, মালদা টাউন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে নিয়োগ করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। রেলপথের পাশাপাশি আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। পশ্চিম বর্ধমানের ডুবুদিহি চেকপোস্ট, মুর্শিদাবাদের সুতি ছাড়াও আন্তর্জাতিক সীমান্ত পেট্রাপোল, হিলি, নেপাল, ভুটান ও বাংলাদেশের সংযোগ পথ চিকেন স্নেকে চলছে নাকা তল্লাশি। পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে কোচবিহারের রাসমেলা, দক্ষিণেশ্বর, কালীঘাট মন্দির সহ একাধিক তীর্থকেন্দ্র এবং পর্যটনস্থলে। দিল্লির বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে কলকাতা ও ইডেন গার্ডেন্সে ভারত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ইডেন গার্ডেন্সে। রাজ্যপাল হিসেবে 3 বছর পূর্তি উপলক্ষে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার বাসিন্দাদের প্রকৃত অবস্থা জানতে সেখানে রাত্রিবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার গ্রাম কর্মসূচির আওতায় রাজ্যপাল ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকা পরিদর্শন করেছেন। ওই কর্মসূচির পরবর্তী ধাপ হিসেবে গ্রামে রাত্রি যাপনের এই সিদ্ধান্ত বলে রাজভবন সূত্রে জানা গেছে। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির ক্ষেত্রে মনুষ্যঘটিত ভুল রোধ ও দ্রুততা আনতে নতুন প্রযুক্তি চালু করল রাজ্য সরকার। সিস্টেম জেনারেটেড ডিপিআর নামের ওই পদ্ধতিতে এবার থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সরকারি প্রকল্পের হিসাব নিকাশ ও রিপোর্ট প্রস্তুত করা হবে। এতদিন পর্যন্ত ম্যানুয়ালি ডিপিআর করতে গিয়ে বারবার ভুল হচ্ছিল। এর ফলে ডিপিআর তৈরিতে বিলম্ব হয়, প্রকল্পের কাজও যাচ্ছিল পিছিয়ে। সেই সমস্যা কাটাতেই এই নতুন ব্যবস্থা আনা হয়েছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিসে তল্লাশি মামলায় পুলিশ আগামী 31শে জানুয়ারি পর্যন্ত কোনো পদক্ষেপ করতে পারবে না বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। এ ব্যাপারে পুলিশ যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও বিরোধী দলনেতাকে কোনোভাবে হেনস্থা বা তার বিরুদ্ধে অন্য কোনো পদক্ষেপ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। আগামী 8ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে আগামীকাল প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা। এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তাঁর সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায়। আকাশবাণী সহ অধিকর্তা শিখর রায় আজ ভোরে বারুইপুরে তাঁর নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 73 বছর। তিনি আকাশবাণী কলকাতা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, ইম্ফল এবং চাইবাসা কেন্দ্রে কাজ করেছেন। কলকাতার এফএম বিভাগের সূচনায় এবং অন্য নানান নতুন ভাবনার অনুষ্ঠানে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। শিখর রায় সুলেখক ছিলেন। মণিপুরের পটভূমিকায় একটি উপন্যাস ছাড়াও তাঁর অন্য বেশ কিছু প্রকাশিত বই রয়েছে। 31তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার অংশ নিয়েছে 39টি দেশ। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক এবং সিনেমা প্রেমী মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে নন্দন চত্বরে আঁটোসাঁটো করা হয়েছে সুরক্ষা ব্যবস্থা। এরই মধ্যে 2026-এ বাংলা সিনেমার জন্য কি কি প্রয়োজন শীর্ষক বিষয়ে একটি আলোচনা বাংলা একাডেমি সভাঘরে শুরু হয়েছে। আজ বিকেল 4টে শিশির মঞ্চে রয়েছে ঋত্বিক ঘটক শতবার্ষিকী স্মরণে বিশেষ সেমিনার। দক্ষিণবঙ্গে এক ধাক্কায় তাপমাত্রা আজ আরও অনেকটা কমেছে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। পশ্চিমের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কম। তবে এবার যেন আবহাওয়া উল্টো পথে হাঁটছে। দার্জিলিংয়ের পাহাড়ের এলাকা ছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের থেকে কিছুটা বেশি। স্থানীয় সংবাদ শেষ হল।